আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 শিক্ষার্থীরা, কমার্স ক্লিয়ারিটি সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ফিন্যান্সের চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। যেহেতু তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, তাই আমরা চেষ্টা করব প্রতিটা অধ্যায়ের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করার। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে যেহেতু আমাদের অধ্যায়ের নাম অর্থের সময় মূল্য, তাহলে অর্থের সময় মূল্য কি তার সম্পর্কে আমাদের আগে ভালোভাবে জানতে হবে। দেখো এখানে কি বলা আছে, অর্থের সময় মূল্য বলতে বোঝায় সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলে। অর্থাৎ আমাদের সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের অর্থের যে পরিবর্তন হচ্ছে তাকে আমরা অর্থের সময় মূল্য বলি। ধরো তোমাদের কাছে আজকে 100 টাকা রয়েছে, 100 টাকা রয়েছে, তোমরা এই 100 টাকা দিয়ে বর্তমানে 10টি কলম ক্রয় করতে পারবে, 10টি কলম ক্রয় করতে পারবে। কিন্তু তোমাদের 10 বছর পরে তোমরা এই 100 টাকা দিয়ে হয়তো 5টি কলম ক্রয় করতে পারবে। এটাকে আমাদের অর্থের সময় মূল্য বলে। অর্থাৎ আমরা বর্তমানে 100 টাকা দিয়ে 10টি কলম ক্রয় করতে পারতেছি এবং ভবিষ্যতে আমরা এই 100 টাকা দিয়ে 5টি কলম ক্রয় করতে পারবো, কারণ আমাদের অর্থের মান কমে গেছে এবং দ্রব্যের মান বৃদ্ধি পেয়ে গেছে। একেই অর্থের সময় মূল্য বলে। আশা করি তোমরা অর্থের সময় মূল্য সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তীতে দেখো এখানে অর্থের সময় মূল্য গুরুত্ব নিয়ে কি বলা আছে। ব্যবসায় প্রতিটি সিদ্ধান্তের সাথে অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ জড়িত থাকে। এখানে আমাদের আন্তঃপ্রবাহ বলতে বোঝাচ্ছে যে আমরা পণ্যদ্রব্য এবং সেবা বিক্রির ফলে প্রতিষ্ঠানে যে টাকা আসে তাকে আন্তঃপ্রবাহ বলে, এবং আমাদের পরিচালন ব্যয় এবং মজুরি পরিশোধের ফলে যে প্রতিষ্ঠানে যে খরচ হয় তাকে বহিঃপ্রবাহ বলে। পরবর্তী দেখো বলা আছে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্যই এই আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ মেয়াদ ভিত্তিতে বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা প্রয়োজন। এখানে দেখো অর্থের সময় মূল্য গুরুত্বের 3টি পার্ট দেওয়া আছে। বলা আছে সুযোগ ব্যয় নির্ধারণ, প্রকল্প মূল্যায়ন এবং ঋণ গ্রহণের সিদ্ধান্ত। সুযোগ ব্যয় নির্ধারণে কি বলা আছে, কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগকে ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে। অর্থাৎ এখানে দেখো আমাদের কাছে দুইটি প্রকল্প রয়েছে, এ প্রকল্প এবং বি প্রকল্প। এখানে যদি আমরা 10 লক্ষ টাকা বিনিয়োগ করি, আমরা যদি এ প্রকল্পতে 10 লক্ষ টাকা বিনিয়োগ করি, তাহলে আমরা বি প্রকল্পতে কোনো কিছু বিনিয়োগ করতে পারবো না, এবং বি প্রকল্পতে কোনো কিছু বিনিয়োগ করতে না পারার ফলে আমাদের যে সুযোগটা ত্যাগ হচ্ছে সেই সুযোগটাকে আমরা সুযোগ ব্যয় বলি। পরবর্তীতে এখানে দেখো কি বলা আছে, প্রকল্প মূল্যায়ন। অর্থাৎ দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নের প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যতের আয়ের তুলনা করতে হয়। অর্থাৎ বর্তমানে আমরা যদি এই প্রকল্পতে বিনিয়োগ করেছি, এই প্রকল্পতে বিনিয়োগ করার ফলে আমাদের 10 লক্ষ টাকা আমাদের খরচ হয়েছে, এবং প্রকল্পতে বিনিয়োগ করার ফলে বা সময় শেষে আমরা যদি আমাদের যে আয়টা হবে, অর্থাৎ ভবিষ্যতের যে আয়টা আমাদের হবে, সেই আয়টা যদি 10 লক্ষ টাকার কম হয়, তাহলে কিন্তু আমাদের প্রকল্পটা মূল্যায়নে আমরা এই প্রকল্পতে বিনিয়োগ করতে পারবো না। কিন্তু আমাদের এখানে যদি 10 লক্ষ জায়গায় ধরো 15 লক্ষ বা 20 লক্ষ আমাদের মুনাফা হয়, তাহলে আমরা ওই প্রকল্পতে বিনিয়োগ করব। এটা জানার জন্য যে আমাদের ক্ষতি হচ্ছে নাকি মুনাফা হচ্ছে, এটা জানার জন্য আমাদের প্রকল্প মূল্যায়ন করতে হয়। পরবর্তীতে দেখো এখানে কি বলা আছে, ঋণ গ্রহণের সিদ্ধান্ত। অর্থাৎ ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হয়। অর্থাৎ আমরা যদি ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করি, তাহলে আমাদের কিস্তি দিতে হয়, এবং সেই কিস্তি যদি আমরা দিতে না পারি, তাহলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আমাদের বিরুদ্ধে মামলা করতে পারবে। তাই আমাদের ঋণ গ্রহণের আগে আমাদের কিস্তি পরিশোধের ক্ষমতা রয়েছে কিনা তা যাচাই করতে হবে। আশা করি তোমরা এই পুরো কনসেপ্টটি ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরও তোমাদের জন্য আমি সুযোগ ব্যয় নির্ধারণ, প্রকল্প মূল্যায়ন এবং ঋণ গ্রহণের সিদ্ধান্ত ছোটভাবে বুঝিয়ে দিতেছি। এখানে হলো আমাদের একটি সুযোগ ব্যয় নির্ধারণ বলতে বোঝায় আমাদের যে কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করব এবং অন্য একটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে। এবং প্রকল্প মূল্যায়ন হলো আমাদের যে কয়টি প্রকল্প আমাদের হাতে থাকবে তার মধ্যে থেকে আমাদের যেটি সব থেকে ভালো হবে, যেটাকে আমার বিনিয়োগ করা উত্তম হবে, আমরা সেখানে বিনিয়োগ করব। এবং ঋণ গ্রহণের সিদ্ধান্ত হলো কি, আমাদের কিস্তি পরিশোধের ক্ষমতা আছে কি না
আমরা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের পরে আমরা কিস্তি পরিশোধ করতে পারবো কিনা তা ভালোভাবে বিবেচনা করতে হয়। তাহলে চলো আমরা পরবর্তী কনসেপ্টটি দেখিনি কি আছে। দেখো, এই অধ্যায়ে ম্যাথ করতে হলে আমাদের কিছু সূত্রের সম্পর্কে জানতে হবে। এখানে কিছু সূত্র লেখা আছে। আশা করি তোমরা এই সূত্রগুলো যদি মুখস্থ করে নিতে পারো তাহলে তোমাদের এই চ্যাপ্টারে কোনো সমস্যা থাকবে না। তোমাদের মধ্যে অনেকেই এই চ্যাপ্টারটা স্কিপ করে যাও শুধুমাত্র এই সূত্রগুলো মুখস্থ করার জন্য, কিন্তু এই সূত্রগুলো যদি তোমরা একবার মুখস্থ করে নিতে পারো তাহলে তোমাদের এই চ্যাপ্টারে কেউ আটকাতে পারবে না। তাহলে চলো আমরা সূত্রগুলো ব্যাখ্যা করে দিই তোমাদের জন্য। এখানে দেখো, প্রথম সূত্র দেওয়া আছে পিভি সূত্র। আমাদের পিভি সূত্রটা কি? আমাদের বাট্টাকরণ সূত্র, অর্থাৎ পিভি দিয়ে আমরা বাট্টাকরণ করি। বাট্টাকরণ পিভির আমাদের এই দুটি সূত্র হলো আমাদের বাট্টাকরণের সূত্র। তার প্রথম সূত্রটা কি বলা আছে? পিভি ইকুয়াল এফবি ডিভাইডেড এফবি ডিভাইডেড এক প্লাস আই ইন্টু পাওয়ার এন। অর্থাৎ আমাদের এখানে এফবির অর্থাৎ পিভি অর্থাৎ হলো আমাদের প্রেজেন্ট ভ্যালু এবং এফবি অর্থাৎ হলো আমাদের ফিউচার ভ্যালু, আর আই অর্থাৎ হলো আমাদের ইন্টারেস্ট রেট, আর এন অর্থাৎ হলো আমাদের বছরের সংখ্যা। এই একটা আমাদের সূত্রে নিয়ম অনুযায়ী এসে থাকে। তাহলে আমাদের পিভি সূত্রটা কি হলো? এফবি ডিভাইডেড ওয়ান প্লাস আই ইন্টু পাওয়ার এন। পরবর্তীতে দেখাও এখানে কি দেওয়া আছে? আমাদের এফবি সূত্রটা দেওয়া আছে। এফবি হলো আমাদের চক্রবৃদ্ধিকরণ, চক্রবৃদ্ধিকরণ। আমাদের এই এফবির 2 নং এবং 4 নং সূত্রটা হলো বা চক্রবৃদ্ধিকরণের সূত্র। তাহলে চলো এখানে এফবি সূত্রটা কি বলা আছে দেখো। এফবি ইকুয়াল পিভি ইন্টু ওয়ান প্লাস আই ইন্টু পাওয়ার এন। অর্থাৎ আমাদের পিভি বর্তমান মূল্য অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, আই অর্থাৎ সুদের হার ইন্টারেস্ট রেট, এন অর্থাৎ সময় বা বছরের সংখ্যা। তাহলে পরবর্তী দেখো এখানে পিভি সূত্র, আবার একটি পিভি সূত্র দেওয়া আছে। এটি হলো আমাদের চক্রবৃদ্ধিকরণের সূত্র, পিভি বাট্টাকরণের চক্রবৃদ্ধিকরণের সূত্র। তাহলে এখানে হলো এফবি ইকুয়াল ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই এম ইন্টু এন ইন্টু এম। তাহলে আমাদের এখানে এমটা হলো এক্সট্রা এসেছে। এমটা হলো আমাদের কিস্তির পরিমাণ, অর্থাৎ আমরা আমাদের যে প্রকল্পে যে কিস্তির পরিমাণটা দেওয়া থাকে সেই কিস্তির পরিমাণ হলো এম দ্বারা প্রকাশ করা হয়। পরবর্তীতে দেখো এখানে এফবির একটা সূত্র দেওয়া আছে, পিবি ইন্টু ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই এম পাওয়ার এন ইন্টু এম। এটা হয়ে গেল আমাদের, এটা আমাদের চক্রবৃদ্ধিকরণের সূত্র। পরে এখানে দেখো সরল সুদের সূত্র আছে। তোমরা অনেকে সরল সুদের সম্পর্কে জানো না এবং আমাদের বইতেও সরল সুদের সূত্রটি দেওয়া নেই। তাহলে আমি এখানে তোমাদের জন্য সরল সুদের সূত্রটি লিখে দিয়েছি। দেখো, পিভি ইকুয়াল এফবি ডিভাইডেড ওয়ান প্লাস আই ইন্টু এন। এরপরে আরেকটি এফবি সরল সুদের সূত্র হলো পিভি প্লাস পিভি ইন্টু আই ইন্টু এন। পরবর্তীতে এখানে দেখো রুল 72 অর্থাৎ বিধি 72। আমরা রুল 72কে বিধি 72ও বলতে পারি। বিধি 72, রুল 72 এবং বিধি 72। তা আমাদের রুল 72 বা বিধি 72 সূত্রটি প্রথম দুটি সূত্র রয়েছে। একটি হলো সুদের হারের নির্ণয়ের সূত্র এবং আমাদের বছরের সংখ্যা নির্ণয়ের সূত্র। আমাদের যদি সুদের হার নির্ণয় করতে হয় তাহলে আমাদের 72কে সময় দিয়ে ভাগ করতে হবে। ধরো আমাদের 10 বছর সময়, তাহলে আমাদের সুদের হার হবে 7.2। এর পরবর্তী দেখো এখানে আবার আমাদের সময় বের করতে হলে বা সময় বের করতে হলে আমাদের আয় দ্বারা অর্থাৎ সুদের হার দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের 72কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে 7.2 বছর সময়, আমাদের 7.2 বছর সময় লাগবে। পরবর্তীতে এখানে দেখো রুল 69 অর্থাৎ বিধি 69, এখানে বিধি 69, বিধি 69-এর দুটি সূত্র এখানে দেওয়া আছে। প্রথমটি হলো সুদের হারের সূত্র, দ্বিতীয়টি হলো আমাদের সময় মূল্যের সূত্র। তাহলে প্রথম সূত্রটি হলো 69/n, অর্থাৎ আমাদের সুদের হার নির্ণয় করতে হলে আমাদের 69কে সময় দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের সময় 10 বছর প্লাস 0.35, এটা আমাদের দিতে হবে। এখানে দেখো 0.35 দেওয়া আছে। তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে? 6.9 প্লাস 0.35। তাহলে দেখো এখানে আমাদের যোগ করে নিলে আমাদের অ্যান্সারটি চলে আসবে। পরবর্তীতে আমাদের সময় নির্ণয় করতে হলো সেম
আমাদের শুধু 10-এর জায়গায় আমাদের যেই সুদের হারটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে এবং 0.35 যোগ করতে হবে। তাহলে আমাদের রুল 69-এর দুটি সূত্র হয়ে গেল। এবং আমাদের শেষ সূত্রটি হলো EAR এর সূত্র। আমাদের EAR হলো ইফেক্টিভ অ্যানুয়াল রেট, অর্থাৎ প্রকৃত সুদের হার। আমাদের যদি প্রকৃত সুদের হার নির্ণয় করতে বলে তাহলে আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে। এই সূত্রে কি বলা আছে দেখো, 1 প্লাস I ডিভাইডেড M পাওয়ার M মাইনাস 1 ইন্টু 100। এই সূত্রটা তোমাদের অনেকেরই প্যাচ লেগে যায়, তাহলে এই সূত্রটা ভালো করে দেখে নিবে যে প্রথমে বলা আছে 1 পরে প্লাস I ডিভাইডেড M পাওয়ার M। অনেকে এখানে পাওয়ার n দিয়ে ফেলে, কিন্তু এখানে n হবে না, এখানে পাওয়ার m দিতে হবে। পাওয়ার m মাইনাস 1 ইন্টু 100, এই 100টাও দিতে হবে, এটা বাধ্যতামূলক, এটা কিন্তু অনেকেই দেয় না। তাহলে এই 100টা আমাদের 100 ইন্টু করতে হবে, এটা তোমরা ভালোভাবে দেখে নিও। তাহলে আশা করি তোমাদের সূত্রগুলো ভালোভাবে বুঝতে পেরেছি। তাহলে চলো এখন আমরা কিছু ম্যাথ দেখে নিই এই সূত্র বেসিকে। তাহলে দেখো এখানে তোমাদের জন্য দুটি ম্যাথ নিয়ে এসেছি। প্রথম ম্যাথটিতে কি বলেছে, 4 বছর পর 1 লক্ষ টাকা পাওয়া যাবে, অর্থাৎ 4 বছর পর আমরা 1 লক্ষ টাকা পাবো। সুদের হার আমাদের 12%, এখানে সুদের হার দেওয়া আছে 12%। 12% হলে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে, অর্থাৎ আমরা বর্তমানে কত টাকা জমা রাখবো তা নির্ণয় করতে বলতেছে। আমাদের বর্তমানে কত টাকা জমা রাখতে হবে তা নির্ণয় করতে হলে আমাদের পিভি সূত্র লাগবে, অর্থাৎ পিভি অর্থাৎ হলো আমাদের প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ বর্তমান মূল্য। তো আমাদের পিভি সূত্র ছিল দুইটা, একটা হলো বার্ষিকের, একটা অর্ধবার্ষিকের। তাহলে আমাদের এখানে বার্ষিকের সূত্রটা ব্যবহার করতে হবে। তো আমাদের পিভি বার্ষিকের সূত্রটা হলো এফবি ডিভাইডেড 1 প্লাস I পাওয়ার n। তাহলে দেখো এখানে আমাদের এফবির মান কি দেওয়া আছে, এফবি কল আমাদের দেওয়া আছে এখানে 1 লক্ষ টাকা, অর্থাৎ আমরা 4 বছর পর 1 লক্ষ টাকা পাবো, এটাই আমাদের এফবির মান। পরবর্তীতে আমাদের এখানে আয়ের মান কি, আয়ের মান দেখো দেওয়া আছে 12%, যে 12% সুদের হার হলো আমাদের আয়ের মান, বা 0.12। এবং আমাদের সময় দেওয়া আছে 4 বছর, তাহলে n ইকুয়াল 4 বছর। তাহলে চলো আমরা এখন মানগুলো বসিয়ে নিই, তাহলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এভরি 1 লক্ষ 1 আয় অর্থাৎ 0.12 0.12 এবং পাওয়ার n এর মান হলো 4, এটা 4। তাহলে চলো আমরা এটা ক্যালকুলেশন করে নেই। 1 প্লাস 0.12 তাহলে আসতেছে আমাদের 1.12 পাওয়ার 4। তাহলে আমাদের নিচে আসবে, এখানে উপরে 1 লক্ষ লিখে নেই, নিচে আসবে 1.5735 এটা আমাদের ক্যালকুলেশন করে আসবে। তাহলে আমরা এখন ভাগ করে নিই। তাহলে 1 লক্ষ ভাগ এই অ্যান্সারটাকে ভাগ করলে আমাদের বর্তমানে কত টাকা জমা রাখতে হবে তা আমরা পেয়ে যাব। দেখো 1 লক্ষ ভাগ 1.5735, অর্থাৎ আমাদের 63,551.78 টাকা জমা রাখতে হবে। অর্থাৎ আমাদের বর্তমানে 63,551.78 টাকা জমা রাখতে হবে। তাহলে আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথটি দেখে নিই। এখানে দেখো বলা আছে, রাকিব 2025 সালের 1 জানুয়ারিতে ব্যাংকে 30,000 টাকা 9% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 6 বছরের জন্য জমা রাখে। মেয়াদ শেষে সে মোট কত টাকা পাবে, অর্থাৎ মেয়াদ শেষে সে মোট কত টাকা পাবে তা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের ভবিষ্যতে তিনি কত টাকা পাবে তা নির্ণয় করতে বলতেছে। তাহলে আমাদের ভবিষ্যতের মূল্য নির্ণয় করতে হলে এফবি সূত্রটা জানতে হবে। আশা করি তোমরা এফবি সূত্রটা জানো। আমাদের এফবি সূত্রটা হলো পিভি ইন্টু 1 প্লাস I ইন্টু পাওয়ার n। তাহলে আমরা এখানে মানগুলো সাইডে লিখে নিই। দেখো আমাদের পিভির মান হলো 30,000 টাকা, অর্থাৎ বর্তমান মূল্য আমাদের 30,000 টাকা। এবং আয় অর্থাৎ সুদের হার হলো আমাদের 9%, তাহলে 9% ভাগ দিয়ে 0.0
9 এবং n হলো আমাদের, দেখো এখানে 6 বছর হলো আমাদের n এর মান, তাহলে n ইকুয়াল 6 বছর। তাহলে চলো এখন আমরা মানগুলো এখানে বসিয়ে নিই। দেখো 30,000 অর্থাৎ পিবি হলো 30,000 ইন্টু আমাদের 1 প্লাস সুদের হার হলো 0.09 0.09 এবং পাওয়ার n অর্থাৎ 6 বছর অর্থাৎ 6। তাহলে চলো এই ক্যালকুলেশনটা আমরা এখন করে নিই। দেখো 1 প্লাস 0.09 পাওয়ার 6, তাহলে আমাদের এখানে আসবে দেখো 30,000 ইন্টু 1.6771 এটা দেওয়া আমাদের ক্যালকুলেশনের মান আসতেছে 1.6771। তাহলে এটাকে আমরা গুণ করি নি এখন। দেখো 30,000 ইন্টু 1.6771, তাহলে আমাদের আসতেছে 50,313 টাকা। অর্থাৎ আমাদের মেয়াদ শেষে সে মোট 50,313 টাকা পাবে। অর্থাৎ 30,000 টাকা 9% সুদে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 6 বছরের জন্য যদি তিনি জমা রাখেন ব্যাংকে, তাহলে তিনি 50,313 টাকা 6 বছর পর পাবে। আশা করি তোমরা এই দুটা ম্যাথ ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো আরো ভালোভাবে বোঝার জন্য আমরা বাকি ম্যাথগুলো দেখে নিই। তাহলে দেখো এখানে আরো দুটি ম্যাথ নিয়ে এসেছি। প্রথম দিকে কি বলা আছে দেখো, 5 বছরের জন্য 2.5 লক্ষ টাকা অর্থাৎ 2.5 লক্ষ টাকা পাওয়া যাবে ব্যাংক থেকে। সুদের হার 10%, সুদের হার কত আমাদের 10% এবং 4 বার সুদ যোগ হবে, বছরে 4 বার সুদ যোগ হবে। এটা মনে রাখবে যে বছরে 4 বার সুদ যোগ হবে। তাহলে এই টাকার বর্তমান মূল্য কত, অর্থাৎ আমাদের বর্তমান মূল্য কত তা নির্ণয় করতে বলতেছে। যেহেতু আমাদের এখানে দেখো সুদের হার 4 বার যোগ হবে, এটা বলা আছে, তার মানে হলো এটি আমাদের চক্রবৃদ্ধি সুদের একটি ম্যাথ। তাহলে আমরা চলো বর্তমান মূল্য নির্ণয় চক্রবৃদ্ধি সুদের নির্ণয়ের একটি আমরা পিভি সূত্রটি বসিয়ে নিই। আমাদের পিভি সূত্রটি হলো পিভি ইকুয়াল এফবি 1 প্লাস আই ডিভাইডেড বাই এম ইন্টু এন ইন্টু এম। এখানে দেখো এম এসেছে আমাদের বছরে 4 বার সুদ যোগ হবে, এর জন্য আমাদের এখানে সূত্রে এম 2 জায়গায় এসেছে। তাহলে চলো আমরা এখন মানগুলো পাশে লিখে নিই। আমাদের এফবির মান দেওয়া আছে, এই যে 2.5 লক্ষ টাকা আমাদের এফবির মান দেওয়া আছে। তাহলে এফবি ইকুয়াল 2.5 লক্ষ টাকা এবং আমাদের সুদের হার কত দেওয়া আছে দেখো, সুদের হার দেওয়া আছে আমাদের 10%। তাহলে সুদের হার হলো 10% বা 0.10 এবং আমাদের এন অর্থাৎ বছরের সংখ্যা কত দেওয়া আছে দেখো, এই যে বছরের সংখ্যা আমাদের এখানে 5 দেওয়া আছে, অর্থাৎ 5 বছর। তাহলে এন ইকুয়াল 5 বছর এবং আমাদের এম এর মান এখানে দেখো অনেক সহজ ভাবে বলা আছে যে 4 বার যোগ হবে, তাই এম ইকুয়াল 4 বার। কিন্তু তোমাদের অনেক ক্ষেত্রে প্রশ্নে তোমাদের এখানে বলা থাকবে ত্রিমাসিক, অর্থাৎ বছরের 3 মাস পর পর সুদ যোগ হবে। তা 3 মাস পর পর যদি যোগ হতো, তাহলে দেখো আমাদের বছরের মাস হলো 12 মাস, তো ভাগ 3, তাহলে আমাদের আস্তে আস্তে 4, তাহলে 4 বার আমাদের সুদ যোগ হতো। তাহলে এটা করে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে এম এম ইকুয়াল 4 কেন হলো। তাহলে চলো আমরা এখন মানগুলো বসিয়ে নিই এখানে। এফবির মান হলো 2,50,000 এবং 1 দেওয়া আছে 1 প্লাস সুদের হার হলো 10%, 0.10, এম ইকুয়াল 4, এন হতো 5 বছর, 5 ইন্টু 4। তাহলে চলো আমরা এই পার্টটুকু এখন ক্যালকুলেশন করে নিই। আমাদের ক্যালকুলেশন করলে আসতেছে এখানে, তাহলে ক্যালকুলেশন করি আমরা। 1 যোগ, এটা আমাদের প্রথমে এই ভাগটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে ভাগটা আমরা ক্যালকুলেশন করলে 0.10 ভাগ 4, তাহলে আমাদের আসবে দেখো 2.5 লক্ষ 2,50,000
ভাগ 4 যদি করি আমরা 1+0.025 এবং উপরে 20, 5 ইন্টু 4 হলো 20। এখন আমরা এটা যোগ করব এবং পাওয়ারের মানটা বসাবো। তাহলে 1+0.025 এবং পাওয়ার 20। তাহলে আমাদের দেখো আসতেছে উপরে 2,50,000 এবং নিচে আসবে 1.638662। এটা আমাদের এই ক্যালকুলেশনটা করার পরে আমরা এই মানটা পেয়েছি। তাহলে এখন আমরা ভাগ করে নিই, তাহলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব 2,50,000 ভাগ 1.638662। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি 1,52,576.40 টাকা। অর্থাৎ আমাদের এখানে বলেছিল বর্তমান মূল্য কত হবে। আমাদের বর্তমান মূল্য হবে 1,52,576.40 টাকা। আশা করি তোমরা এই ম্যাথটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো পরবর্তী ম্যাথটি আমরা দেখে নিই। দেখো পরবর্তী ম্যাথটিতে আমাদের কি বলা আছে যে একজন ব্যবসায়ী 1,20,000 টাকা অর্থাৎ 1,20,000 টাকা 3 বছরের জন্য 12% সুদে বিনিয়োগ করেন। সুদ মাসিক ভিত্তিতে যোগ হয়, অর্থাৎ সুদ আমাদের মাসিক ভিত্তিতে যোগ হবে। মেয়াদ শেষে মোট কত টাকা হবে তা আমাদের নির্ণয় করতে বলতেছে। অর্থাৎ আমরা ভবিষ্যতে কত টাকা হবে, এই টাকাটা বিনিয়োগ করার ফলে 3 বছর পর আমাদের কত টাকা হবে তা আমাদের নির্ণয় করতে বলতেছে। এখানে দেখো একটি কথা বলা আছে, সুদ মাসিক ভিত্তিতে যোগ হবে। তাহলে আমরা একটু আগে তোমাদের বললাম যে আমাদের 12 মাস, বছরে আমাদের 12 মাস, দেখো বছরে আমাদের 12 মাস। তাহলে আমাদের মাসিক ভিত্তিতে যেহেতু আমাদের সুদ যোগ হবে, তাহলে আমরা সুদ পাবো বছরে 12 বার। আমরা 12 বার সুদ পাবো, অর্থাৎ আমাদের m ইকুয়াল হবে 12। এই পার্টটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা দেখে নিই। আমরা এখন কোশ্চেনে সূত্র ফেলে আমরা অ্যান্সারটি করার চেষ্টা করি। তাহলে আমাদের এখানে এফবি সূত্র প্রয়োজন হবে। তাহলে এফবি ইকুয়াল পিভি 1 প্লাস আই ডিভাইডেড বাই এম ইন্টু এম, এন ইন্টু এম হবে এন ইন্টু এম। এটা হলো আমাদের এফবির এই ম্যাথটার জন্য সূত্র। দেখো এখানে আমাদের পিভির মান দেওয়া আছে। পিভির মান হলো আমাদের 1,20,000 টাকা। তাহলে পিভি এখানে 1,20,000 লিখে নিই। পিভি ইকুয়াল 1,20,000 টাকা। আমাদের সুদের হার দেওয়া আছে, দেখো 12% সুদের হার দেওয়া আছে। তাহলে আই ইকুয়াল 12%, 0.12। এবং এন এর মান দেওয়া আছে আমাদের কত, এই যে দেখো এখানে আমাদের এম এর মান দেওয়া আছে 3 বছর। তাহলে 3 বছর এবং এম 12, তোমাদের তো বের করে দেখালাম কিভাবে 12 হলো। তাহলে এম ইকুয়াল 12 বার। তাহলে চলো এখন আমরা মানগুলো বসিয়ে নিই। এখানে 1,20,000 1 যোগ 1.0.12 ডিভাইডেড বাই 12। এখানে হলো এন 3 ইন্টু 12। তাহলে আমরা এই ভাগের পার্টটুকু আগে করে নিই। ক্যালকুলেশন করলে দেখো কত আসতেছে, 0.12 ভাগ 12। তো আমাদের আস্তে আস্তে 1.01। তাহলে এটা লিখে নিই 1,20,000 1 যোগ 0.01, উপরে আছে 3×36। তাহলে এখন আমরা যোগ করব এবং পাওয়ারের মানটা দিয়ে আমরা অ্যান্সারটা বের করব। এই ক্যালকুলেশনের 1 যোগ 0.01 পাওয়ার 36। তাহলে আমাদের দেখা আসতেছে, এখানে আগে 1,20,000 লিখে নিই, ইন্টু 1.4307 হবে 7
7। এখন আমরা এটা গুণ করে নিই, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব 1,20,000 ইন্টু 1.43077। তাহলে দেখো আমাদের এখানে আসতেছে 1,71,692.4 টাকা। অর্থাৎ আমরা মেয়াদ শেষে 1,71,692 টাকা পাবো। এখানে আগের মেয়াদ থেকে এই মেয়াদের তফাৎ ছিল, এখানে এম এর মানটা এসেছে, নতুন করে এম এর মানটা এসেছে। এই জিনিসটা তোমরা খেয়াল করবে। প্রথম মেয়াদে দেখো বলা ছিল, এখানে শুধু ডিরেক্ট বলা ছিল 4 বার যোগ হবে, তাহলে আমরা বুঝতে পেরেছিলাম এম এর মান কত হবে। কিন্তু এখানে দেখো বলা নেই যে এম এর মান কত হবে, কিন্তু এখানে মাসিক ভিত্তিতে যোগ হবে এটা বলা ছিল। আমাদের মাসিক 12 মাস এবং এম এর মান মাসিক ভিত্তিতে যোগ হলে এম ইকুয়াল 12 বার হবে। তাহলে আশা করি তোমরা এই দুটি ম্যাথ বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথগুলো দেখে নিই। দেখো এখানে আরো দুটি ম্যাথ দেওয়া আছে। প্রথমটিতে বলা আছে 5 বছর পরে 2 লক্ষ টাকা পাওয়ার কথা আছে, সুদের হার 9%, সরল সুদে। দেখো এখানে কি বলা আছে, সরল সুদে। সরল সুদ হলে বর্তমানে কত টাকা, বর্তমান মূল্য নির্ণয় করো। অর্থাৎ আমাদের এখানে সরল সুদের একটি ম্যাথ দেওয়া আছে, এখানে বলা আছে সরল সুদের কথা। তাহলে সরল সুদে আমাদের বর্তমান মূল্য নির্ণয় সূত্রটা কি তোমরা আশা করি জানো। আমি এখানে তোমাদের সরল সুদের বর্তমান মূল্য নির্ণয় সূত্রটি লিখে দিতেছি। দেখো তাহলে পিবি ইকুয়াল এফবি ডিভাইডেড 1 প্লাস আই ইন্টু এন। দেখো এখানে কিন্তু প্লাস 1 প্লাস, অনেকে এখানে 1 ইন্টু দিয়ে ফেলে বা 1 গুণ করে ফেলে, কিন্তু এখানে গুণ হবে না, এখানে এটা প্লাস হবে, এটা তোমরা খেয়াল করে নিবে। তাহলে দেখো আমাদের এফবির মান কি কত আছে দেখি। আমাদের এখানে এফবির মান আছে 2 লক্ষ টাকা। তাহলে এফবি ইকুয়াল 2 লক্ষ। আমাদের আয়ের মান কত দেওয়া আছে, সুদের হার কত দেওয়া আছে, দেখো সুদের হার দেওয়া আছে আমাদের এখানে 9%। তাহলে 9% বা 0.09। এবং আমাদের এন অর্থাৎ বছরের সংখ্যা দেওয়া আছে, দেখো কত বছরের সময় দেওয়া আছে 5 বছর। তাহলে এন ইকুয়াল 5 বছর। তাহলে চলো আমরা এখন মানগুলো এখানে বসিয়ে নিই। এফবি ইকুয়াল হলো 2 লক্ষ টাকা এবং 1 যোগ একটা যোগ হবে 0.09 ইন্টু 5। তাহলে চলো আমরা এখানে প্রথমে এই গুণের পার্টটুকু আগে করে নিই। গুণ করলে কত আসতেছে সেটা আমরা দেখে নিই। দেখো 0.09 ইন্টু 5, তাহলে আমাদের আসবে 0.45। তাহলে 2 লক্ষ উপরে 1 যোগ 0.45, এটা যোগ করলে আসবে আমাদের 1.45 উপরে 2 লক্ষ টাকা। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। চলো ক্যালকুলেশন করে নিই। 2 লক্ষ ভাগ 1.45, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 1,37,931 টাকা। 1,37,900 কত 31 টাকা, 931 পয়েন্ট, হ্যাঁ 31 টাকায়। অর্থাৎ সরল সুদের বর্তমান মূল্য হলো আমাদের 1,37,931 টাকা। অর্থাৎ 2 লক্ষ টাকা পাওয়ার জন্য আমাদের সরল সুদে 1,37,931 টাকা জমা রাখতে হবে। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথটা এখানে দেখে নিই। পরবর্তী ম্যাথে বলা আছে সাকিব 75,000 টাকা একটি এনজিওতে 3 বছরের জন্য 12% সরল সুদে বিনিয়োগ করলো। সাকিব মেয়াদ শেষে কত টাকা পাবে তা নির্ণয় করতে আমাদের বলতেছে। অর্থাৎ আমাদের এফবি মান নির্ণয় করতে বলতেছে, অর্থাৎ ভবিষ্যতে কত টাকা পাবে তা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের সরল সুদের, এখানেও দেখো সরল সুদের কথা বলা আছে। তাহলে আমাদের ভবিষ্যতে সরল সুদের আমাদের মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের সরল সুদের এফবি সূত্রটা হলো, দেখো আমরা এখানে এটা লিখে নিই। এফবি ইকুয়াল পিভি
প্লাস পিভি ইন্টু আই ইন্টু এন। এখানেও কিন্তু প্লাস হবে, এখানে কিন্তু গুণ দেওয়া যাবে না, এটা খেয়াল করবে, এখানে এটা প্লাস হবে। তাহলে চলো আমরা এখন মানগুলো এখানে বসিয়ে নিই। তাহলে আমাদের পিভির মান কত হলো? পিভি ইকুয়াল আমাদের দেওয়া আছে ৭৫,০০০ টাকা। তাহলে পিভি ইকুয়াল ৭৫। এবং আমাদের সুদের হার দেওয়া আছে, দেখো 12% সুদের হার দেওয়া আছে। তাহলে 12% বা 0.12। এবং আমাদের সময় কত দেওয়া আছে? আমাদের সময় এখানে দেখো 3 বছর সময় দেওয়া আছে। তাহলে 3 বছর। তাহলে চলো আমরা এখন মানগুলো এখানে বসিয়ে নিই। আমরা পিভি হলো ৭৫,০০০ যোগ পিভি আবার ৭৫,০০০ ইন্টু 0.12 সুদের হার 12% এবং 3। তাহলে চলো আমরা এখন গুণগুলো এই দুটা গুণ আগে করে নিই। 0.12 ইন্টু 3 কত হয়? দেখো আস্তে আস্তে 0.12 ইন্টু 3, তাহলে আস্তে আস্তে 0.36। আমাদের এখানে আসতে 0.36 এবং এর পাশে 75 আমরা গুণ করব, ৭৫,০০০ গুণ করব। তাহলে আস্তে আস্তে ২৭,০০০। আমাদের এই পুরা ক্যালকুলেশনে আসবে ২৭,০০০ টাকা। ৭৫,০০০ যোগ ২৭,০০০ টাকা। তাহলে আমরা এখানে পাবো ১,০২,০০০ টাকা। অর্থাৎ সাকিব ৭৫,০০০ টাকা একটি এনজিওতে ৩ বছরের জন্য 12% সরল সুদে বিনিয়োগ করলো। সাকিব মেয়াদ শেষে ১,০২,০০০ টাকা পাবে। এটা আমাদের সরল সুদে ১,০২,০০০ টাকা সাকিব পাবে। আশা করি তোমরা এই দুটি ম্যাথ ভালোভাবে বুঝতে পেরেছো। এবং আমাদের আর ২-৩টি ম্যাথ আছে, আমরা সেগুলো দেখে নিই, তাহলে তোমাদের ভালো মতন কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো আরো দুটি ম্যাথ দেওয়া আছে। এই ম্যাথগুলো হলো আমাদের রুল ৭২-এর ম্যাথ। তো মুছে গেল এখানে। তো ৫০,০০০। দেখো রিমন ৫০,০০০ টাকা একটি ব্যাংকে ৯% বার্ষিক সুদে বিনিয়োগ করেছে। তা কত বছরে এই টাকা দ্বিগুণ হবে তা আমাদের নির্ণয় করতে বলতেছে। অর্থাৎ এখানে দেখো দ্বিগুণ কথাটা বলা আছে, মানে আমাদের রুল ৭২ হবে। আর দ্বিগুণ কথা বলা আছে এবং প্লাস বার্ষিক কথাটা বলা আছে, তাই রুল ৭২। আর এখানে যদি অর্ধবার্ষিক কথা বলা থাকতো তাহলে আমাদের এখানে হতো কি রুল 69, আমাদের এটা হতো। তাহলে আমাদের এখানে যেহেতু বার্ষিক কথা বলা আছে, তাহলে আমরা রুল ৭২-এর ম্যাথটি করব। তাহলে আমাদের এখানে কত বছরে দ্বিগুণ হবে এটি নির্ণয় করতে বলতেছে। তাহলে দেখো আমাদের কত বছরে দ্বিগুণ হবে আমরা লিখি। তাহলে আমাদের এন এর মান নির্ণয় করতে হবে। এন ইকুয়াল হবে, উপরে ৭২ হবে 72 ডিভাইডেড আই। আমাদেরকে সুদের হার দেওয়া আছে, তাই এখানে আই হবে। তাহলে আমরা ৭২ কে যদি আই দ্বারা ভাগ করি, তাহলে আমরা কত বছরে আমাদের এই ৫০,০০০ টাকা দ্বিগুণ হবে তা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে ৭২ ভাগ ৯। তাহলে দেখো আমাদের এখানে আস্তে আস্তে ৭২ ভাগ ৯ দিলে কত হয়? হয়তো ৮ বছর হবে। দেখো ৭২ ভাগ ৯, হ্যাঁ ৮ বছর। অর্থাৎ ৮ বছরে আমাদের এই ৫০,০০০ টাকাটা দ্বিগুণ হবে। এবং এই পাশেই দেখো আরেকটি ম্যাথে, এই ম্যাথটি যদি আমাদের বলতো অর্ধবার্ষিক, যদি এই ম্যাথটি আমাদের বলতো তাহলে আমরা রুল 69 করতাম। তাহলে আমরা এটার অর্ধবার্ষিকটাও নির্ণয় করে নিই। দেখো আমাদের এন ইকুয়াল হতো 69 হবে ডিভাইডেড আই প্লাস 0.35। আমাদের রুল 69-এর জন্য এই 0.35 এটাই এক্সট্রা আসতেছে, এটা আমাদের যোগ হবে। তাহলে দেখো আমাদের কত হতো? 69 ডিভাইডেড 9 যোগ 0.35। তাহলে আমরা এটা ভাগ করে দেখে নিই। দেখো এখানে আস্তে আস্তে 69 ভাগ 9, তাহলে হবে
7.67 যোগ 0.35, তাহলে এখানে হতেছে 7.67 ভাগ 0.35, তাহলে 8.02, এটা আমাদের অ্যান্সার হতো, অর্থাৎ 8.2 বছরে অর্ধবার্ষিক সুদে এই এই ম্যাথটি আমাদের হতো, অর্থাৎ রুল 72-এ এই ম্যাথটি দ্বিগুণ হতো। রুল 72 হতো 8 বছরে এবং রুল 69-এ হতো আমাদের 8.02 বছরে। পরবর্তী ম্যাথটি আমরা দেখে নিই। দেখো এখানে কি বলা আছে, একজন ব্যবসায়ী 50,000 টাকা 6 বছরের জন্য বিনিয়োগ করে, বিনিয়োগকৃত অর্থ কত সুদে দ্বিগুণ হবে তা আমাদের নির্ণয় করতে বলতেছে। এখন আমাদের সময় দেওয়া আছে, দেখো আমাদের এখানে 6 বছর সময়টা দেওয়া আছে, কিন্তু আমাদের সুদের হার দেওয়া নেই। তাহলে আমাদের সুদের হার নির্ণয় করতে বলছে যে কত সুদে দ্বিগুণ হবে তা নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা রুল 72 এর মানটা আগে লিখে নিই। আমাদের সুদের মান যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে আই নির্ণয় করতে হবে। তাহলে 72 ডিভাইডেড এন, আমাদের এখানে এন এর মান হলো 6 বছর, তাহলে 72 ভাগ 6, তা 72 ভাগ 6 দিলে দেখো কত হয়, 72 ভাগ 6 আমাদের এখানে 12 বছর, 12% সুদ হতো, 12% সুদ। এটাকে যদি আবার আমাদের অর্ধবার্ষিক বলতো তাহলে আমরা রুল 69 করতাম। তাহলে দেখে আমরা রুল 69 একটাও দেখে নিই। এখানে আই ইকুয়াল 69 ডিভাইডেড এন যোগ 0.35, এখানেও আমাদের এই দেখো 35, এইখানেও আমাদের এই এক্সট্রা এই পার্টটুকু শুধু যোগ হতো, আর কিছুই না। তাহলে দেখো আমরা বসে নিই 69 ডিভাইডেড 6 বা 0.35, তাহলে এটা ক্যালকুলেশন করে দেখি কত আসে। 69 ভাগ 6, 11 পয়েন্ট, দেখো এখানে আসতেছে 11.5 যোগ 0.35, তাহলে এটা যোগ করি কত হয় 0.35, তাহলে আসতেছে 11.85%, অর্থাৎ 11.85%-এ এই ম্যাথটি আমাদের অর্ধবার্ষিকে 50,000 টাকা দ্বিগুণ হতো। তাহলে আমরা আশা করি রুল 72 এবং রুল 69 এই দুটি ম্যাথ ভালোভাবে বুঝতে পেরেছি। তাহলে চলো আমাদের আর বাকি একটি ম্যাথ বাকি আছে, ওই ম্যাথটি দেখে নিই, তাহলে তোমাদের এই অধ্যায়ের সকল ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। দেখো আমরা আমাদের শেষ ম্যাথটিতে চলে এসেছি। এখানে আমাদের EAR এর ম্যাথ আমাদের করবো আমরা। তো প্রথমে কি বলা আছে দেখো, ব্যাংক এ 12% নামমাত্র সুদে সুদ দেয় এবং সুদ বছরে 4 বার প্রদান করে, অর্থাৎ ত্রৈমাসিক যোগ হবে। এবং ব্যাংক বি 12% নামমাত্র সুদ দেয় এবং সুদ বছরে 2 বার যোগ হবে। তাহলে আমাদের এখানে উভয় ব্যাংকের EAR নির্ণয় করতে হবে, অর্থাৎ EAR এর ফুল ফর্ম হলো ইফেক্টিভ অ্যানুয়াল রেট। একটু আগে আমরা সূত্রতে তা দেখেছি। এর অর্থ হলো প্রকৃত সুদের হার। আমাদের প্রকৃত সুদের হার দুটি ব্যাংকেরই নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা EAR নির্ণয় করি নি। ব্যাংক এ এর আমরা EAR নির্ণয় করি। তাহলে ব্যাংক এ EAR সূত্রটি হলো 1 প্লাস I ডিভাইডেড M আর M মাইনাস 1 ইন্টু 100। এখানে দেখো এখানে কিন্তু পাওয়ার M, তোমরা অনেকেই এখানে পাওয়ার N দিয়ে ফেলো এবং N এর মান খুঁজতে থাকো যে N এর মান নেই, তাহলে আমরা এই ম্যাথটি কিভাবে করব। কিন্তু এখানে M এর মান আমাদের প্রয়োজন নেই, এখানে আমাদের M এর মান প্রয়োজন। তাহলে এখানে দেখো M এর মান এখানে M সূত্র হবে এবং 1 প্লাস I ডিভাইডেড বাই M পাওয়ার M মাইনাস 1 ইন্টু 100। এই 100টাও অনেকে যোগ করে না, এই 100টাও যোগ করতে হবে। তাহলে চলো এখন আমরা মানগুলো এখানে বসিয়ে নিই। আমাদের আয়ের মান হলো, দেখো এখানে দেওয়া হচ্ছে 12%, সুদ হলো আমাদের আয়ের মান, তাহলে 12% বা 0.12
এবং আমাদের এম এর মান কত 4 বার, অর্থাৎ ত্রৈমাসিক, বছরে 4 বার সুদ প্রদান করবে। তাহলে এম ইকুয়াল 4 বার। তাহলে চলো আমরা এখন মানগুলো এখানে বসিয়ে নিই। 1 যোগ 0.12, এখানে আছে 12 আমাদের আয়ের মান, এম এর মান হলো 4, উপরে 4 মাইনাস 1 ইন্টু 100। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে নিই, দেখো কত আসতেছে। 0.12 ভাগ 4, তাহলে আসবে 0.13 যোগ 1। দেখো 1 যোগ 0.03, 4 মাইনাস 1 ইন্টু 100। তাহলে এখানে যোগ করে পাওয়ারের মানটা দেখি কত হয়। 1 যোগ 0.03 পাওয়ার 4, তাহলে এখানে দেখো আসতেছে 1.12550 মাইনাস 1 ইন্টু 100। তাহলে দেখো আমাদের এটা মাইনাস করি, মাইনাস করলে আসবে এখানে 0.12550 ইন্টু 100। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 12.55%, অর্থাৎ আমাদের প্রকৃত আমাদের এর মান, ব্যাংক এর এর মান হলো 12.55%। পরবর্তীতে দেখো এখানে ব্যাংক বি এ কি বলা আছে। ব্যাংক বি 12% নামমাত্র সুদ দেয় এবং সুদের বছর 2 বার প্রদান করে, অর্থাৎ অর্ধবার্ষিক সুদ প্রদান করে থাকে। অর্ধবার্ষিক বছর 6 মাস পর পর আমাদের সুদ প্রদান করবে। তাহলে আমরা এখানে ব্যাংক বি এর প্রকৃত সুদের হারটি নির্ণয় করি। ব্যাংক বি ই এ আর, দেখো সূত্র হলো 1 যোগ I ডিভাইডেড m পাওয়ার m মাইনাস 1 ইন্টু 100। তাহলে চলো মানগুলো এখানে দেখো কত। আমাদের আয়ের মান হলো, আয়ের মান 12%, তাহলে 12% বা 0.12, এবং m ইকুয়াল হলো 2 বার, অর্থাৎ বছরে 2 বার সুদ প্রদান করে। তাহলে চলো মানগুলো বসিয়ে নিই। 1 যোগ 0.12 এবং 2 বার মাইনাস 1 ইন্টু 100। তাহলে এখানে দেখো কত হচ্ছে। আমাদের যদি এটা ভাগ করি তাহলে আমাদের 1 যোগ 0.06, এখানে আমাদের 2 হবে, 2 মাইনাস 1 ইন্টু 100। তাহলে এটা যোগ করি, দেখো 1.06 পাওয়ার 2 আস্তে আস্তে আমাদের এখানে 1.1236 মাইনাস 1 ইন্টু 100। তাহলে এটা মাইনাস করে নিই, 0.1236 ইন্টু 100। আর আমাদের প্রকৃত সুদ হচ্ছে কত, 12.3636%। তোমরা এটা ক্যালকুলেশন করলে দেখবে 12.36 এখানে আমাদের আসতেছে। তাহলে আমাদের ব্যাংক এর প্রকৃত সুদের হার হলো 12.55 এবং ব্যাংক বি এর প্রকৃত সুদের হার হলো 12.36। আশা করি তোমরা এই দুটি ম্যাথ ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এর আগে তোমাদের যে সূত্রগুলো করিয়েছি এবং সূত্র ভিত্তিতে যে ম্যাথগুলো করালাম, 10টা ম্যাথ করিয়েছি আমরা, এই 10টা ম্যাথ তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে আমরা এই সৃজনশীল টপিক করব, এই ম্যাথের ভিত্তিতে আমরা সৃজনশীল করব। যেহেতু তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, তাই আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব তোমাদের প্রতিটা অধ্যায়ের ক্লাস নেওয়ার। তাহলে তোমাদের সাথে আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। এই পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।